স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকে দিনে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। ফেডারেল কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাবের সময়সীমা স্থগিত করেছেন একজন ফেডারেল বিচারক। এর আগে ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের জন্য আর্থিক প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছিল এবং বলা হচ্ছিল সরকারের ব্যয় কমানোই এর উদ্দেশ্য। এটি নিয়েও আসলে অনেকগুলো ঘটনা আছে। সেই সাথে অভিবাসী বিতরণ কর্মসূচিতে অসহযোগিতার অভিযোগ এনে স্যাংচুয়ারি সিটির যে মেয়র রয়েছে সেই মেয়রদেরকে তলব করেছে ওয়াশিংটন ডিসি। এবং আন্তর্জাতিক সংবাদে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে চাই। ঢাকায় ধানমন্ডি 32 এবং সুধার সদনেই থেমে থাকেনি হামলা ভাঙচুর। পুরো দেশেই এক রকমের তাণ্ডব চলেছে। 35টিরও বেশি জেলায় হামলা এবং ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। সবকিছু নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজকে আমার সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার এবং সিনিয়র জার্নালিস্ট সৈয়দ মোহাম্মদুল্লাহ। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি। ফেডারেল কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাবের যে সময়সীমা ছিল সেটি আসলে স্থগিত করা হয়েছে। বিচারক জর্জ ওটুল বোস্টনের ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট থেকে তিনি এই স্থগিতাদেশটি জারি করেছেন। এর আগে এই প্রস্তাবের বিরুদ্ধে তো আমরা দেখেছি ফেডারেল কর্মচারী ইউনিয়নগুলো মামলা করেছে এবং প্রস্তাবের বৈধতা নিয়ে এক রকমের প্রশ্ন উঠেছে। আসলে এই প্রস্তাবটি কতটুকু বৈধ সেটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন বিদ্ধ করা হয়েছে ট্রাম্প প্রশাসনকে। আপনার কাছ থেকে একটু শুনি, কর্মীদের মধ্যে আস্থাহীনতা কিংবা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আসলে কি শঙ্কা তৈরি করে কিনা এই ধরনের পরিকল্পনা? আপনাকে ধন্যবাদ। বস্টনের এই ফেডারেল জাজ ছাড়াও এর আগে আরো একজন জাজ স্থগিতাদেশ ইনজাংশন দিয়েছেন। মানে বস্টনের জাজ একটু কঠোর ভাবে বলেছেন যে কনস্টিটিউশনে যেটা আছে সেটা পরিবর্তন করার জন্য, মানে না সরি এটা অন্য ব্যাপার। তিনি বলেছেন যে এটা স্থগিতাদেশ করতে এটা বিচার বিশ্লেষণ করে দেখা হবে এবং পেন্ডিং দ্যাট আপাতত মানে এটার উপরে শুনানি, ফার্দার শুনানি সাপেক্ষে ইনজাংশন জারি করেছেন। এর অন্য আদালতে ইনজাংশন জারি করেছেন। এখন ইতিমধ্যে অনেক প্রায় 25 বা 50,000, আমি ফিগারটা এই মুহূর্তে ভুলে গেছি, এমপ্লয়ি অলরেডি গ্রহণ করেছেন। 20,000 সম্ভবত গ্রহণ করেছেন, কিন্তু ফেডারেল 50,000 গ্রহণ করেছেন। আরো অনেক বেশি কর্মচারী আছেন মানে ফেডারেল সরকারের, তারা এখন এটা বিবেচনা করে দেখছেন। এখন তারা একটু সময় পেলেন যে আরো ফার্দার শুনানি সাপেক্ষে তারা কি সিদ্ধান্ত নেবে। এটা একটা ভীষণ, আমি গতকাল বা পরশু আপনাদের আরেকটা শোতে বলেছিলাম যে এটা যদি তৃতীয় বিশ্বের কোনো দেশে হতো আমরা বিস্মিত হতাম না। কারণ একটা রাষ্ট্রের একটা ব্যক্তি, প্রেসিডেন্ট, যতই তিনি ক্ষমতাবান হন কেন, সেনেট মানে লেজিসলেচারের কনসেন্ট ছাড়া একাই তিনি রাষ্ট্রীয় কর্মচারীদের মানে অবসরে পাঠানোর, ফায়ার করার সিদ্ধান্ত নেবেন। এটা বিস্ময়কর। মানে একেবারে একটা তৃতীয় বিশ্বের ডিক্টেরিয়াল কোনো কান্ট্রির এটা হতে পারে। আমার মনে হয় যুক্তরাষ্ট্র গণতন্ত্রের সূতিকাগার বলে অনেকে মনে করেন, বা অন্তত গণতন্ত্রের একটা অত্যন্ত উৎকৃষ্ট স্থান বলে মনে করা হয়, বিবেচনা করা হয়, অনেকে গর্ব করেন এই বক্তব্য নিয়ে। কিন্তু কথা হচ্ছে এখানে যদি ন্যূনতম চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা না থাকে, যে প্রেসিডেন্ট চাচ্ছেন ঠিক আছে, প্রেসিডেন্টের অধিকার আছে চাওয়ার, তিনি সেটা প্রস্তাবনা করবেন, প্রস্তাব কংগ্রেসে পাঠাবেন, কংগ্রেসের উভয় পরিষদে সেটা বিবেচনা করে দেখা হবে, মিডিয়াতে সেটার উপরে আলোচনা হবে। তা না করে আকস্মিক ভাবে তিনি অর্ডার জারি করে দিলেন এবং মানে জাস্ট হয়ে গেল, এটা ঠিক না। ফলে একটা অনিশ্চিত অবস্থা এবং ফেডারেল সরকারের লোকদেরকে তাড়ানোর বা রিটায়ারমেন্টে পাঠানোর অর্থটা কি? ফেডারেল সরকার দুটো ঘটনা এখানে হচ্ছে। একটা হচ্ছে লোক সংখ্যা কমানোর, টোটাল যে এমপ্লয়ি সংখ্যা সরকারের সেটা উনি কমানোর প্ল্যান করেছেন যে ড্রাস্টিক্যালি, বিপুল পরিমাণে, এই একটা। 2 নম্বর হচ্ছে এরা অবসর গ্রহণের পরে এত খালি হয়ে যাবে পদ, যদি সবাই গ্রহণ করে শেষ পর্যন্ত, বা তিনি আশা করছিলেন যদি গ্রহণ করতে বাধ্য হয়, তাহলে অচলাবস্থা দেখা দেবে। অত কর্মচারী তো লাগবে, যতই কমানো হন এই কম লোকগুলোতে লাগবে। সেগুলোতে তিনি যাচাই বাছাই করে তার প্রতি অনুগত
ব্যক্তিগত এবং ট্রাম্প আবার রিপাবলিকান পার্টির প্রতি অনুগত, তার অ্যাডমিনিস্ট্রেশনের নীতির প্রতি অনুগত, এটাকে অনুগত মনে করেন না। তার কাছে আনুগত্য হচ্ছে তার প্রতি ব্যক্তিগতভাবে তার প্রতি নিষ্ঠাবান আনুগত্যের শপথ নেওয়ার এই ধরনের লোকজনকে তিনি হায়ার করবেন। এটা কোনো রাষ্ট্রে হতে পারে না, এটা ঠিক না। আমার মনে হয় এই একটা দিক। আরেকটা হচ্ছে যে তিনি একজন ধনী ব্যক্তি, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ধনকুবের ইলন মাস্ককে এই দায়িত্ব দিয়েছেন এই রাষ্ট্রীয় ব্যয় কমানোর জন্য, ব্যয় সংকোচের জন্য। অনেকগুলো ডিপার্টমেন্ট তুলে দেওয়া, সংকোচন করা, ইউএসএইড কে স্টেট ডিপার্টমেন্টে আনা হয়েছে, আরো কয়েকটা দপ্তর বিলুপ্ত করার কথা চিন্তা করা হচ্ছে, এডুকেশন মিনিস্ট্রি সহ। তো এর ভিতরে মানে একজন বাইরের লোক তাকে বিশেষ ক্ষমতা প্রাপ্ত সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তার জন্য কোনো একটা মানে একটা ভালো মিনিস্ট্রি মানে পজিশন তৈরি না করে দিয়ে তার খুব একটা মানে ভালো ঝানু সব অ্যাডভাইজারি বোর্ড ইত্যাদি কোনো না দিকে তিনি একা এবং নিজের পছন্দের কিছু লোককে নিয়ে যা ঠিক করবেন কোথা থেকে কাকে ফায়ার করবেন, কাকে হায়ার করবেন, এবং তিনি যাদেরকে মানে বাদ দেওয়ার কথা বলবেন প্রেসিডেন্টের কাছে যাবেন। প্রেসিডেন্ট মোটামুটি ভাবে তারা দুইজন পরস্পর মতকে গুরুত্ব দিচ্ছেন, তিনি সেই অনুযায়ী কাজ করবেন। এই পুরো জিনিসটাই কেন যেন দুঃখজনক এবং অগণতান্ত্রিক মনে হচ্ছে। এটা যদি তৃতীয় বিশ্বে ধরা যাক বাংলাদেশ রাষ্ট্র, আপনি জানেন দীর্ঘদিন থেকে আমরা জানি, আমার বিশিষ্ট বন্ধু প্রফেসর সাহেব এখানে আছেন, মুস্তাফা সরওয়ার সাহেব, বাংলাদেশের মতো দেশে কতগুলো হয় কি নতুন একটা সরকার আসলো, কোন কিছু সরকারি কর্মকর্তাকে লাইক করলো না, অল্প কয়েকজনকে খুব রেয়ার ক্ষেত্রে তাদেরকে অবসরে পাঠানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি তাদেরকে অফিসার অন স্পেশাল ডিউটি মানে অকর্মণ্য করে রাখা হয়, তাদেরকে কোনো ডিউটি না দিয়ে মানে এমনি বেতন দিতে থাকে। তবুও সেখানেও এটুকু করে, আর এইখানে তাও না, একেবারে তাৎক্ষণিক ভাবে জাস্ট গো লাইক দ্যাট। এবং সেটা একটা ব্যক্তির, একজনকে ধরা যাক বাংলাদেশে একজন নতুন সরকার আসলেন, তিনি সরকারের প্রধানমন্ত্রী বা মন্ত্রী এসে বললেন আমি অমুককে নিয়োগ দিলাম, তিনি বললেন বাস ওই মতো ফায়ার হয়ে গেল, এবং তিনি কোনো একজন ছানু সরকারি কর্মকর্তা না, মানে এই ধরনের কোনো ব্যক্তি না, তিনি কে একজন ধনী ব্যক্তি, বাংলাদেশের একজন ধনী ব্যক্তি বা পৃথিবীর অন্য একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি একটা ধনী ব্যক্তি। এটা কি হচ্ছে? এটা এই দেশের জন্য একটা দুঃখজনক মানে দৃষ্টান্ত স্থাপন করবে সারা পৃথিবীর জন্য। এটা গণতান্ত্রিক আবহের পরিপন্থী বলে আমি মনে করি। জি, আমি একটু প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার আপনার কাছ থেকেও আসলে একই ভাবে জানতে চাইবো, যে গণতন্ত্রের কথা আমরা বলি, আমাদের দেশের যে গণতন্ত্র নিয়ে আমরা গর্ব করি, সেই গণতন্ত্রকে আসলে হুমকির মুখে কিনা? এখানে সবচেয়ে যেটা যে আমি মাহমুদুল্লাহ ভাইয়ের সঙ্গে আমি অ্যাড করব, উনি আমার অনেক শ্রদ্ধেয়, এবং ওনার যেগুলো ওনার ইন্টারপ্রিটেশন সেগুলোকে আমি কিন্তু খুব দারুণ মর্যাদা দিই সবসময়। এখানে যে সবচেয়ে আমার একটা যে আমি অ্যাড করব যে অ্যাকাউন্টেবিলিটি। ইলন মাস্ক সে কিন্তু যে এখানকার একটা ঊর্ধ্বতন যেখানে পজিশন, সেজন্য যে ভেটিং প্রসেসটা আছে, সেনেট থেকে যেতে হয়, সেটা কিন্তু তাকে করতে হয়নি। এবং আমার সন্দেহ হচ্ছে তার যে সিকিউরিটি চেক যেটা হয় খুব থরলি, তাও হয়েছে কিনা আমার সন্দেহ রয়েছে। তো এমনি একটা লোকের তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। হ্যাঁ, অন্যান্য যে আপনি যেমন ধরুন সেক্রেটারি অফ স্টেট কিংবা অন্যান্য পজিশনস গুলো, এগুলো ভেটিং এর মধ্যে যায়, আর এই লোকটা কিন্তু কোনো ভেটিং এর ভেতর দিয়ে যায়নি। এবং তাকে এমন একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে সে সমস্ত ডিপার্টমেন্টগুলো সে অ্যাক্সেস করতে পারে, অল দ্য কনফিডেন্সিয়াল ইনফরমেশন, যেটা আমি মনে করি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ যুক্তরাষ্ট্রে যেমন ধরেন উনি স্পেস রিলেটেড যে যুক্তরাষ্ট্র গভর্নমেন্টের যত দলিলপত্র উনি দেখে ফেলতে পারেন সব, কারণ হি হ্যাজ নাও দ্য অ্যাক্সেস। তাহলে তার যেটা স্পেস এটা আছে বিজনেসটা, তার সঙ্গে তো এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো এরকম এক ভদ্রলোককে এভাবে যার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, তাকে এত বড় একটা দায়িত্ব দেওয়া, আমার যেন মনে হয় যে এটা হয়তো কোর্টে, আমি আশা করব যে যুক্তরাষ্ট্রের কোর্টটা নাকচ করে দেবে। তার কারণ যে
যে ফেডারেল গভর্নমেন্টের যে স্যালারিটা দেওয়া হয়, যে খরচটা হয়, সেই খরচটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট করে কংগ্রেস। এবং কংগ্রেস যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট করে, তার কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েশনের টাকাটা কিভাবে খরচ হচ্ছে তার উপরে কিন্তু মানে খুব এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোনো ও ধরনের নেই। তারা কিন্তু কল করতে পারে, তারা কমিটিতে কল করে তাদেরকে জেরা করতে পারে, হ্যাঁ। কিন্তু আবার এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে কিন্তু ভীষণ ক্ষমতা এখানে, এবং এ পর্যন্ত এই এক্সিকিউটিভ ক্ষমতাকে অন্য কোনো প্রেসিডেন্ট এভাবে ব্যবহার করেননি। এগুলোকে আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের যে সংবিধানে যে গার্ড রেল গুলো থাকার কথা ছিল গণতন্ত্রকে রক্ষা করার জন্য, এখন দেখা গেল যে গার্ড রেল গুলো দীর্ঘ 250 বছরের বেশি সময় ধরে যেটাকে গঠন করা হয়েছিল, সেই গার্ড রেল গুলো খুব নড়বড়ে, ভেঙে যেতে পারে। এখন আমি বলবো যে এই যে উনি করলেন ফেডারেল কর্মচারীদেরকে 50,000 গ্রহণ করেছে, কিন্তু সবচেয়ে ওখানে একটা ব্যাপার আছে যে তারা যদি এটা না গ্রহণ করে, মানে এই যে 2 মিলিয়ন ফেডারেল ওয়ার্কার্স, তার মধ্যে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে তার মধ্যে উনি আর্মিকে বাদ দিয়েছেন, এবং এখন ট্রান্সপোর্টেশন সেফটি অ্যাক্সিডেন্টের পরে তাদেরকে বাদ দিয়েছে, আর আরেকটা সিকিউরিটি গ্রুপকে করেছে। এই 3টা গ্রুপকে সে এক্সেম্পট করেছে, আর সবাই কিন্তু ইনক্লুডেড। কাজে প্রায় অলমোস্ট লাইক 2 মিলিয়ন। এই 2 মিলিয়ন লোক যদি এটা গ্রহণ না করে, তাহলে তাদেরকে তারা ফায়ার করে ফেলতে পারে। এটাই হলো ধমক। আচ্ছা, তার অর্থ প্রেশার দিচ্ছে যে তুমি গ্রহণ করো। আবার আরো একটা করেছে, যেমন ধরেন আমি ভিএ হসপিটালকে আমি একটা এক্সাম্পল দেবো, যেখানে আমার স্ত্রী ডাক্তার, ওদেরকে নোটিশ দিয়েছে, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখলো যে ডাক্তার এবং মেডিকেল রিলেটেড অন্যান্য যে এমপ্লয়িজ আছে তাদের নাম্বার খুব কম এবং খুব পাওয়াও যায় না। কাজে এরা যদি চলে যায় তাহলে অসুবিধা। তখন সে অ্যাড করেছে যে এই সমস্ত দপ্তরে যারা রিজাইন করতে চাইবে তাদেরকে তার সুপারভাইজারের অর্ডার লাগবে। দেখুন, এটা কিন্তু আবার ভিন্ন হয়ে গেল, বৈষম্য হয়ে গেল। অন্যান্য ডিপার্টমেন্টে নাই, কিন্তু এই সব ডিপার্টমেন্টে করেছে। আমার যেন মনে হচ্ছে যে একটা হজবড় ল, এবং এটা কোথায় গিয়ে দাঁড়ায় আমি বলতে পারবো না। তবে আমি আশা করব যে জুডিশিয়ারি এখানে একটা করবে, এবং আমাদের যারা কংগ্রেস আছে, মানে সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং এটার একটা ভালো সলিউশন হবে। যেমন ধরুন ইউএসএইডে বাংলাদেশের অ্যালোন, আমি আপনাকে নাম্বার বলছি, 50 জনের বেশি অলরেডি প্যাক আপ করে ফেলেছে। কারণ তারা আমার মনে হয় থার্সডেতে, হ্যাঁ আজকে, মানে আজকে আমাদের এখানে থার্সডে, আমরা তো 12 ঘন্টায় এগিয়ে আছি। থার্সডেতেই কিন্তু তাদের প্লেন ধরার কথা। তার মধ্যে মাত্র 2 জন কি 3 জন বাকি আছে, যে তাদের বাচ্চারা পড়ছে এবং তাদের একটু ফিজিক্যাল অসুস্থতা আছে, সেই জন্য ওনাদের দেরি হবে। আবার এরই ব্যাপারে বাংলাদেশের যারা ইউএসএইডে চাকরি করে ঢাকাতে, তাতে 250-র বেশি, মানে 250-র বেশি লোকের চাকরি চলে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের যত এনজিও আছে, এনজিও গুলো, এগুলো কিন্তু খুব, মানে আপনারা জানেন যে এই জবের ব্যাপারে আরো একটা ঘটনা আছে পাশাপাশি। আর একটা এক্সিকিউটিভ অর্ডারে উনি কিন্তু ফরেন এইড বন্ধ করে দিয়েছেন, হ্যাঁ। এবং এই ইউএসএইড এর লোকরাই কিন্তু এই ফরেন এইডটাকে ডিসবার্স করতো। তাদের যে 50-এর বেশি লোক যেটা ঢাকায় ছিল, তাদের সবার চাকরি চলে গেছে, দ্য রিকল্ড ইন ওয়াশিংটন। কাজে এটা একটা আমার যেন মনে হচ্ছে যে একটা দারুণ মেসি সিচুয়েশন। আমি আশা করব যে সবার মাথা ঠান্ডা হয়ে শুভবুদ্ধির উদয় হোক এবং এটার একটা যথার্থ সলিউশন আসুক। ফেডারেল গভর্নমেন্টে অনেক জায়গাতে কিছু ফ্যাট আছে। আমি বলবো যে অনেক দপ্তর আছে যেগুলোতে অনেক আছে যেগুলোর প্রয়োজন নেই, সেটাকে ভেটিং করে অ্যানালিসিস করে দাঁড় করাতে হবে। সেটা হঠাৎ করে সবাইকে ফায়ারের অর্ডার দিয়ে এ ধরনের একটা দারুণ শঙ্কার করা, পুরো মানে কারো তো আমরা যেটাকে বলি যে যে মোরাল, যেটা মানে যে আমি যে চাকরি করি তার একটা লয়্যালটি, তাতে যে আমার একটা মানে তার প্রতি একটা সংবেদনশীল যে চিন্তাধারা, এগুলো তো আঘাত করা হয় যখন সবাইকে এরকম পাইকারি আপনি দেন। আর এখানে আরো একটা ব্যাপার আছে, আমি বলবো যে এখানে সে আরেকটা অ্যাড করে, মানে আরেকটা এডিশন আছে, সেটা হলো যে যারা প্রায় রিটায়ারমেন্টের কাছাকাছি তাদেরকে রিটায়ারমেন্টের সুযোগ দিচ্ছে ওই 5 মাসের বেতন দিয়ে।
কিন্তু অন্য যে গ্রুপটা, যারা রিটায়ারমেন্টের কাছাকাছি না, যাদেরকে বলছে 5 মাসের বেতন দিয়ে দেব, তুমি চলে যাও, তারা কিন্তু তাদের হেলথ ইন্স্যুরেন্স এবং অন্যান্য বেনিফিট যা আছে যুক্তরাষ্ট্রের, সেই সমস্ত বেনিফিটগুলো তারা হারিয়ে ফেলবে। চিন্তা করে দেখুন, যদি হেলথ ইন্স্যুরেন্স চলে যায়, হ্যাঁ, তাহলে এই যে 50,000 যারা গ্রহণ করেছে, আমি জানি না তারা কিভাবে চলবে, কিন্তু পুরো ব্যবস্থাটাই আমার যেন মনে হচ্ছে যে খুব চিন্তা ভাবনা করে করা হয়নি। জি, নিশ্চয়ই আমরা দুজনের পর্যালোচনা শুনলাম। ট্রাম্পকে আসলে থামাবেন কে, কিংবা যারা আসলে ট্রাম্পের মতের বিরুদ্ধে যাবেন তাদের উপর আসলে কি ধরনের চাপ প্রয়োগ করা হবে, এটিও আসলে একটি আলোচনার বিষয়। অভিবাসী বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে অসহযোগিতার অভিযোগ তুলে বোস্টন, শিকাগো সহ 4টি স্যাংচুয়ারি সিটির মেয়রদেরকে ওয়াশিংটন ডিসি তলব করেছে। আমি যদি নিউ ইয়র্কের কথা বলি, নিউ ইয়র্কের মেয়রকে এখন আসলে তিনি যদিও ডেমোক্রেটিক পন্থী মেয়র, কিন্তু এখন আসলে অনেকেই বলছেন যে তিনি যতটা না নিউ ইয়র্কের মেয়র হিসেবে কাজ করছেন, তার থেকে বেশি তিনি একজন ট্রাম্পের সহকারী হিসেবে কাজ করছেন। এরকম একটি অভিযোগ কিন্তু আসলে ডেমোক্রেটদের মধ্য থেকেই আসছে এবং অনেক উচ্চ পর্যায় থেকে আসছে। এবং এখন পর্যন্ত আসলে আইসের অভিযান বলি, কিংবা অভিবাসী বিতরণের যে কোনো ধরনের অভিযানের কথাই বলি, কিংবা ট্রাম্পের যে কোনো উদ্যোগের কথাই বলি, নিউ ইয়র্ক সিটির পাশে মেয়র এরিক অ্যাডামসের যেভাবে দাঁড়ানোর কথা ছিল, কিংবা যে বক্তব্যগুলো তার দেওয়ার কথা ছিল, সেটি কিন্তু তিনি দেননি। অভিবাসীদেরকে আশ্বস্ত করে এমন কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত তার কাছ থেকে পাইনি। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার পর্যালোচনা শুনি। যেসব মেয়রকে ডাকা হয়েছে, বস্টন, নিউ ইয়র্ক, আরো 2টো সিটি, 4টা সিটি, শিকাগো, তো নিউ ইয়র্কের মেয়র যাবেন সম্ভবত তার আগামী মঙ্গলবার, তিনি সেখানে শুনানিতে অংশ নিতে পারেন। এই একটা। 2 নম্বর হচ্ছে, তিনি এরকম কেন মানে ট্রাম্পের প্রতি বশংবদ অনুভূত হয়ে পড়লেন, সেটা হচ্ছে যে এই মেয়রের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তাকে প্রায় রিজাইন করার মতো অবস্থায় পড়েছিল। তো বেশ কয়েক মাস নির্বাচন আগে থেকে তিনি ট্রাম্পের সাথে মানে খাতি শুরু করে দিয়েছেন, তাকে তোয়াজ করছেন। সম্ভবত তিনি আগে থেকে আঁচ করতে পারছিলেন যে ট্রাম্প নির্বাচিত হয়েও যেতে পারেন। হলে তিনি তোয়াজ পছন্দ করেন এবং যারা তোয়াজ করে তাদেরকে তিনি রক্ষা করার চেষ্টা করেন, তাদের প্রতি মানে আনুগত্য না, আমি পৃষ্ঠপোষকতা প্রদর্শন করেন। তো সেইটা এখন ওই লেনদেনের ব্যাপারটা হচ্ছে, তিনি তোয়াজ করছেন, এখন তিনি ট্রাম্পের বিরাগ ভাজন হচ্ছেন না এবং ট্রাম্পকে সন্তুষ্ট রাখার জন্য তিনি, আপনি যেটা বললেন, স্যাংচুয়ারি সিটি হিসাবে নিউ ইয়র্কের বিশেষ সুনাম ছিল এবং বিরাট একটা অবদান রাখার কথা ছিল, সেক্ষেত্রে তিনি সেরকম কোনো আর স্ট্যান্ড নিচ্ছে না। এখন যদি ফেডারেল সরকার যাই বলে, যেমন শিকাগোর বিরুদ্ধে ফেডারেল সরকার অলরেডি মামলা করে দিয়েছে যে তারা সহযোগিতা করছে না, কিন্তু এরকম কোন মামলা নিউ ইয়র্কের বিরুদ্ধে করা হচ্ছে না, কারণ নিউ ইয়র্ক যাই ফেডারেল সরকার চাচ্ছে অলরেডি সেটাতে তারা এগ্রি করেছে এবং এই পর্যন্ত কিছু কিছু মাত্র অভিযান এই এলাকায় করা হয়েছে। ফার্দার অভিযানের ক্ষেত্রে অ্যাডামস প্রশাসন কোনো বাধা বা অন্তরায় সৃষ্টি করে মনে হয় না। পূর্ণভাবে ফেডারেল সরকারের সাথে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে সহযোগিতা করবে। ফলে এখানে মানে স্যাংচুয়ারি সিটির যে স্যাংচুয়ারি অবস্থা, মানে আশ্রয় পাওয়ার কথা, রক্ষা কবচ পাওয়ার কথা, সেইটা আর তারা পাচ্ছে না। এখানে যে সমস্ত লোক এখন ঘটনা হচ্ছে, এখন কাদেরকে ধরে নেওয়া হচ্ছে, অনেক লোকের ওয়ার্ক অর্ডার আছে, ওয়ার্ক পারমিট আছে, তাদেরকে ধরে অনেক। সৈয়দ মাহমুদুল্লাহ, একটু কি যুক্ত করবেন কিনা মেয়রের বিষয়টা? আমরা তো আসলে শুরু থেকে বারবার এটা আলোচনা সমালোচনায় উঠে এসেছে যে তিনি একটি বিশেষ সুবিধা পাওয়ার জন্য হয়তো বা ট্রাম্পের সাথে সুর মেলাচ্ছেন। আমরা কিন্তু গভর্নর ক্যাথি হোকুলের কাছ থেকেও তেমন কোনো শক্ত বার্তা পাইনি। মানে নিউ ইয়র্কের সুরক্ষায় নিউ ইয়র্কবাসীরা কিন্তু এখন পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না। তিনিও ঝামেলার ভিতরে আছেন। হচ্ছে কি, ফেডারেল ট্রাম্পকে এরা সবাই ভয় করেন, ট্রাম্পকে চেনেন অনেকেই। আপনি ডেমোক্রেটিক পার্টির একজন স্টলওয়ার্ড ব্যক্তি হচ্ছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম। তিনি কয়েকদিন আগে যখন ট্রাম্প সেখানে গেলেন অগ্নিবিধ্বস্ত এলাকা দেখার জন্য, তাকে এয়ারপোর্টে রিসিভ করেছেন। এই দেশে কোনো প্রেসিডেন্ট কোন স্টেটে গেলে একজন মেয়র, এমনকি লোকাল পুলিশ চিফও যাওয়ার কোনো দরকার নেই, যা তার মিনিমাম যে প্রটোকল, প্রতীক্ষার লোকরা তারা থাকলেই চলে। তিনি গেলেন কেন? তাকে খুশি করার জন্য, এবং তারপরও তিনি তার সম্পর্কে পজিটিভ সব কথাবার্তা বলছেন নিউসাম।
এটা কারণ হচ্ছে এটাকে ইনি অসন্তুষ্ট হলে তিনি ওই স্টেটের জন্য ফেডারেল সরকার যে সমস্ত টাকা কড়ি স্যাংশন দেওয়ার কথা নিয়ম মাফিকই ওই টাকাগুলো যায়। ট্রাম্প তো আর ওই নিয়ম মাফিক বন্ধ করে দিবেন, ধরা যাক স্থগিত করে দিলেন। আমার মনে আছে আগের বার তিনি মিশিগানের গভর্নরকে বেশ হার্ড টাইম দিয়েছিলেন, আরো কয়েকটা ক্ষেত্রে। তো ফলে ভয়ে এরা সব মানে রীতিমতো এরা কম্পমান যে আমার স্টেটের জন্য ধরা যাক কয়েক বিলিয়ন ডলার তিনি যদি আটকে দেন, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক ধরনের ফান্ড আছে মানে বিভিন্ন প্রোগ্রামের জন্য, ব্রিজ, কালভার্টস ইত্যাদি, রোডস, হাইওয়েজ, এডুকেশন, বিভিন্ন ক্ষেত্রে নানা ফান্ডিং, হিউজ ফান্ডিং। এইটা যদি অর্ধেকও তিনি বন্ধ করে দেন, স্টেট ক্ষতিগ্রস্ত হবে, স্থানীয় এবং স্টেট ক্ষতিগ্রস্ত হলে স্টেটে যদি টাকা না থাকে স্টেট সিটি গুলাকে, স্থানীয় সরকার গুলাকে পয়সা করে দিতে পারবে না। ফলে স্টেটের অবকাঠামো এবং জনজীবন মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। সেটাও আর একটা কারণ হতে পারে, হকুল যে বলেন নাই। আর অ্যাডামসের কথা তো আমি অলরেডি বললাম, তার অবস্থান ব্যক্তিগতভাবে নাজুক বলে তিনি এরকম মানে তোয়াজের পথ বেছে নিয়েছেন। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার, অ্যাডামস প্রশাসন কিংবা নিউ ইয়র্ক থেকে কোনো জনপ্রতিনিধি আসলে সাধারণ মানুষের কিংবা অভিবাসী কমিউনিটির পাশে নেই। ক্যালিফোর্নিয়ার মেয়রও আসলে তার অবস্থান কিছুটা শিথিল করেছে, যেটা সৈয়দ মাহমুদুল্লাহ বলছিলেন। বিভিন্ন জায়গায় চাপ প্রয়োগ করা হচ্ছে, বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, নানান রকম ঘটনা ঘটছে। আমরা কি একনায়কতন্ত্রের যুগে প্রবেশ করতে যাচ্ছি কিনা? কি কি বলেন, ওই লাস্ট শব্দটা আমি মিস করেছি। মানে আমরা কি আসলে মানে আমাদের যে একটা আশঙ্কার জায়গা ছিল যে ট্রাম্প কি একনায়কতন্ত্র চালাবে কিনা, সেই শঙ্কাটা কি আসলে সত্যি হতে যাচ্ছে কিনা? হ্যাঁ, আসলে আমরা তো মানে এটা কিন্তু আমরা আগে আপনাদের এই অনুষ্ঠানে আমি মোহাম্মদুল্লাহ ভাই আমরা তো অনেক বলেছি যে হোয়াট উই এক্সপেক্ট ফ্রম দি জেন্টলম্যান। আমার যেন মনে হচ্ছে যে মানে তার যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে যুক্তরাষ্ট্রের যে গার্ড রেল গুলো সেগুলো একটু লুজ, এবং সেটা এতদিন চলছিল কারণ এই গার্ড রেল গুলোকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। কিন্তু আমরা এমন একজন নতুন প্রেসিডেন্ট পেয়েছি, উনি তার ক্ষমতার জন্য উনি ওই গার্ড রেল গুলো যেগুলো লুজ আছে ওগুলোকে উনি ঝেঁটে ফেলিয়ে দেবেন, এবং তারই আমরা বিভিন্ন রকমের দেখছি চারিদিকে। এখন এই যে অভিবাসনের ক্ষেত্রে এখানে আরো একটা ঘটনা যেটা আমি আমার অতি শ্রদ্ধেয় মাহমুদুল্লাহ ভাইয়ের সঙ্গে অ্যাড করব। যেমন ধরুন যে ইমিগ্রেশনকেই কিন্তু মেইন ইস্যু করেছিল নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প, ভুলে গেলে আমাদের চলবে না। এবং দেখা গেল যে সেই কারণে অনেক জায়গাতে সে অনেক বেশি ভোট পেয়েছে, যে ভোট পাওয়ার কথা তার ছিল না। কিন্তু যেহেতু সে ইমিগ্রেশনে একটা কট্টর অ্যাটিটিউড নিয়েছে, তাতে এমনকি আমরা দেখছি যারা ইমিগ্রান্ট, যারা ফার্স্ট জেনারেশন ইমিগ্রান্ট, সেই কমিউনিটিগুলোতেও হিসপ্যানিক এরিয়াতে উনি বেশি ভোট পেয়েছেন আগের চেয়ে যেহেতু উনি বেশি ভোট পেয়েছেন, তাতে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, যে জন্য উনি উইন করে গেছেন। এই বেশি দূর যেতে হবে না, পেনসিলভেনিয়াতে দেখেন আপনি, পেনসিলভেনিয়ার একটা অংশ যেখানে হেসিয়ানরা আছে, সেই এলাকাতে উনি অনেক ভোট পেয়ে গেছেন, আগের বার এত পাননি। এবং তারা কিন্তু নতুন ইমিগ্রান্ট, নতুন সিটিজেন। কাজে এই জন্য আমার মনে হয় যে ডেমোক্রেটিক পার্টির ভেতরে একটা শঙ্কাও রয়েছে যে তারা যদি অভিবাসনে যারা আসছে ইমিগ্রান্টদেরকে যদি বেশি সাহায্য করতে যান, তাহলে হয়তো তারা ফার্দার তাদের যে ভোট বটম লাইন সেটা তারা হয়তো তাদের কমে যেতে পারে, তাহলে তো তাদের আর নির্বাচিত হওয়ার সুযোগ নেই। এই ব্যাপারটাই আসল। এখানে আসলে স্বার্থের শৃঙ্খলে বাঁধা অখিল সংসার, মানে এই হলো আসল। যে যার ধান্দায় আছে, সে প্রত্যেকেই ভাবছে যে আমি নির্বাচনে যে দাঁড়াবো, আমি কি করব, আমি দাঁড়িয়ে হতে পারবো কিনা, এবং সেজন্যই সবাই তার বিভিন্ন পলিসি, বিভিন্ন খেলা করছে। ওই জন্যই যে অখিল সংসার মানে স্বার্থের সংঘাতে বাঁধা, এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমানের সমস্যা। এটা সবার ভিতরেই আছে, খুব কম, মানে আপনি খুব রেয়ার পাবেন না যে লোক তার মরাল স্ট্যান্ডিং এর জন্য একটা কিছু করবে। এর নাম্বার কিন্তু কমে যাচ্ছে, এবং এটাই আমরা দেখছি দুঃখজনক যে একবিংশ শতাব্দীতে 21st সেঞ্চুরিতে আমরা এসে দেখলাম যে 20th সেঞ্চুরির যে মরালিটি ছিল, কিছুটা আদর্শর ভিত্তি ছিল, সেগুলো একদম সব চলে গেছে। এবং এটা আপনি শুধু এই যুক্তরাষ্ট্র না, সর্বত্র আপনি লক্ষ্য করে দেখেন
যে ইউনাইটেড কিংডমে, হ্যাঁ, সেখানে প্রাইম মিনিস্টার একজনকে সমর্থন করে যাচ্ছেন যেহেতু সে তার অ্যাডজাসেন্ট কনস্টিটিউয়েন্সিতে, আমি এর নাম বললাম না, এর নাম বললে অসুবিধা কি, টিউলিপ সিদ্দিকী, সে স্টারমারের পাশের কনস্টিটিউয়েন্সিতে, এবং একে সে চাঁদা দিয়েছে, হেল্প করেছে, এই কারণে সে তাকে মানে অলমোস্ট ব্ল্যাঙ্ক চেক দেওয়া শুরু করেছিলেন। পরে যখন দেখেছেন যে নিজের বিপদ হতে পারে, তখন উনি সিদ্ধান্ত নিয়েছেন। কাজে এই যে জিনিসটা আমরা দেখলাম যে একদম বিশ্বজুড়ে চারিদিকে, এবং মনে হচ্ছে যে 21st সেঞ্চুরিতে এসে আমরা যেন হঠাৎ করে নাকি পিছিয়ে গেলাম। জি, আমরা দুজনের মন্তব্যই শুনছিলাম। অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথির সঙ্গেই থাকবেন। একটি বিরতির সময় হয়ে গেছে, দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। প্রফেসর ডক্টর মোহাম্মদ সারোয়ার এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ, সিনিয়র জার্নালিস্ট, দুজন অতিথি আমার সঙ্গে যুক্ত আছেন। আন্তর্জাতিক প্রসঙ্গে আলোচনা করব, বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে চাই। ঢাকায় ধানমন্ডি 32 এবং সুধা সদনেই থেমে থাকেনি হামলা ভাঙচুর। দেশের 35টিরও বেশি জেলায় আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে আগুন এবং হামলার ঘটনা ঘটেছে, এবং সেই সাথে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর, ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে বুলডোজার, এক্সকাভেটর দিয়ে এইসব ভাঙচুরের ঘটনা ঘটানো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো রকম কোনো ভূমিকা ছিল না পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং এত ঘটনার 2 দিন পরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিস্থিতিকে অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলে শুধুমাত্র একটা বিবৃতি দেওয়া হয়েছে। এর থেকে বড় কোনো রকম কোনো প্রতিক্রিয়া আসলে আমরা পাইনি। আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনাকে দিয়ে শুরু করি। বাংলাদেশের একদম জন্ম থেকে আপনি দেখছেন, বাংলাদেশের উত্থান পতন সবকিছুর সাক্ষী আপনি, অনেক কাছ থেকে দেখেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার যেই 6 মাস হলো, এই 6 মাসে আমরা অনেক মব জাস্টিস দেখেছি, আমরা অনেক প্রতিহিংসা দেখেছি, আমরা অনেক মারামারি দেখেছি, এবং অনেকগুলো গোষ্ঠীকে ছোট করে আমরা সড়ক পথে নামতে দেখেছি। এর আগে জুলাই বিপ্লবে যেভাবে আসলে শেখ হাসিনা সরকারের পতন হয়, বলা হচ্ছে যে মানুষের একটা 15-16 বছরের দীর্ঘদিনের একটা ক্ষোভ, এই ক্ষোভের ফলেই আসলে স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করা হয়েছে। এই যে এখন যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটে আসছে, কিংবা এখন যে ঘটনাগুলো ঘটছে, 32 নম্বরে আগুন দেওয়ার কথা যদি বলি, কিংবা একেবারে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে বিষয়টি বলি, এটি কি আসলে জুলাই বিপ্লবের আন্দোলনের অংশ নাকি প্রতিহিংসার রাজনীতি? আপনি এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা নানা দিক আছে। সংক্ষেপে কথা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি প্রথমে জুলাই বিপ্লবে 5ই অগাস্টের ওই বিপ্লবের সময় একবার, বিদ্রোহের সময় একবার সেটাতে আগুন দেওয়া হয়েছিল, সেখানে অনেক ক্ষতি সাধন করা হয়েছিল, সেখানকার মিউজিয়ামের অনেক অমূল্য জিনিসপত্র ধ্বংস করে ফেলা হয়েছিল। এইবারে পুরো বিল্ডিংটি, ভবনটি একবার ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এবং এগুলা ক্রেন আনা হয়েছে, আপনি যেটা বললেন এক্সকাভেটর, মানে এক ধরনের ধ্বংস করে দেওয়ার যন্ত্র, বুলডোজার ইত্যাদি নিয়ে সেখানে যাওয়া হয়েছে। এখন এটার পেছনে তারা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এবং যারা ভেঙেছে তাদের পেছনে যারা ছিল তাদের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টা, ছাত্র নেতা উপদেষ্টা, তারাও এই কথা বলেছে যে শেখ হাসিনা ছাত্রলীগের উদ্দেশ্যে ওই দিন পরশু রাত 9টার সময় একটা বক্তব্য দেওয়ার কথা, সেই বক্তব্যের উস্কানিমূলক বক্তব্য আছে, থাকবে না উস্কানিমূলক বক্তব্য, সেইটা দেওয়া হলে তারা ওই বিল্ডিং ভেঙে ফেলবে বলে সেই অভিমুখে যাত্রা করেছিল। যাই হোক, কিন্তু দেখা যাচ্ছে ভবন ভাঙা শুরু হয়েছে 7টারও আগে থেকে, 2 ঘন্টা আগে থেকে। শেখ হাসিনা কি বলেছেন, যেটা বলেছেন সেটাতে তারা পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটা তারা আপত্তি নিশ্চয়ই নিতেই পারেন, তাদের দৃষ্টিভঙ্গি থেকে নিশ্চয়ই আপত্তিজনক কথা থাকতে পারে, এবং কিন্তু তার জন্য অপেক্ষা করেনি। এবং এই যে ছাত্রদের যে আন্দোলন, নাগরিক কমিটি মুখপাত্র এক মহিলা আছেন, তরুণী সামান্তা শারমিন, তিনি বলেছেন যে আমাদের আগে থেকেই প্রস্তুতি, আমরা ভাঙার জন্য প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল, এবং এই যে একটা ভবন ভেঙে ফেলা হচ্ছে, এর আগে
5ই আগস্ট ওই ভবন আক্রমণ করা হলো, 5-6 আগস্ট, মানে তখনও যেমন ডক্টর ইউনূস নীরব ছিলেন, তার প্রশাসন নীরব ছিল, এবারও এক্স্যাক্টলি তাই, নীরবতা অবলম্বন করছেন। এবং এদের সরকারের সায় না থাকলে স্পষ্ট তারা চেয়েছেন এই ঘটনাগুলো ঘটুক, ধ্বংস হয়ে যাক। এবং এই সরকারের বিভিন্ন লোকের পক্ষ থেকে 71-এর মুক্তিযুদ্ধকে এখন বলা হচ্ছে ওইটা করা ঠিক হয় নাই, পাকিস্তান ভাঙা ঠিক হয় নাই ইত্যাদি। এখন বাংলাদেশের লোকের অনেকের ভিতরে জেনুইন কিছু ক্ষোভ জন্ম হয়েছে। একটা হচ্ছে শেখ হাসিনার এই 15 বছরের পরে মানে নায়কত্বমূলক শাসন, মানে স্বৈর শাসন বলতে পারেন, তারা ফ্যাসিস্ট শাসন বলছেন, যে নামেই তাকে, কর্তৃত্ববাদী শাসন। তিনি দুটো নির্বাচন অন্তত মানে খুব খারাপ নির্বাচন হয়েছে, একটা নির্বাচন তো প্রায় নির্বাচন হয়নি, মানে লুটতরাজ হয়েছে, দুর্নীতি হয়েছে, এগুলো হয়েছে। বাংলাদেশে কোনো আদর্শ একটা পিরিয়ড ছিল এর আগে, হানা ভোট হয়েছে, একটা ফার্স্ট ভোট আমাদের হয়েছে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে, সেইটাও একটা ফার্স্ট ভোটের মাধ্যমে গঠিত পার্লামেন্টের দ্বারা হয়েছিল। এবং এর আগে তত্ত্বাবধায়ক সরকার যেই সরকার করেছিলেন, তারা নিজেরাই পরপর 2বার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছেন গুরুতর ভাবে। ফলে এমন না যে এর আগে সব আদর্শ শাসন ছিল, এবং এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পুরো নেতৃত্বকে একসাথে শেষ করে দেওয়ার জন্য ঢাকার রাজপথে প্রকাশ্যে মানে বোমা বিস্ফোরণ করে হামলা করা হয়েছিল, মানে বেশ অনেকে মারা গেছেন। এইবারের মৃত্যুর সংখ্যা অনেক বেশি, কিন্তু সেবারেও বেশ কিছু মারা গেছেন, শতাধিক সম্ভবত আহত হয়েছেন। ফলে এই ধরনের ঘটনা অনেক হয়েছে। এখন মানে মাত্রার পরিমাণ এটা এবারে ভয়ঙ্কর, দুর্নীতি থেকে শুরু করে অপশাসন এবং নির্যাতনের মাত্রা অনেক বেশি হয়েছে এই 15 বছরে, নিঃসন্দেহে। কিন্তু ঘটনা হচ্ছে আদর্শ পিরিয়ড বাংলাদেশে কখনো ছিল না। যাই হোক, তো উনি মানে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের মুখে উনি পালিয়েছেন, দেশ থেকে চলে গেছেন। এবং আশা করা যায় যে তার একটা শিক্ষা হবে, তিনি মানে অত্যন্ত দায়িত্বশীল ভাবে এখন অন্তত যেন তার বক্তব্যকে ব্যবহার করে তার দলের উপরে, দেশ মানে তার দলের সমর্থকদের উপরে মানে আযাব নাজিল না হয়, মানে প্রচন্ড নির্যাতন নামে নেই, এইটা তো অন্তত তার থেকে লোকে আশা করতে পারে। তিনি সেটা করছেন না, সেই জন্য তার সমালোচনা নিঃসন্দেহ করা যায়। কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুর সন্তান হলেও বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, এই শেখ মুজিবুর রহমান বছরের পর বছর সংগ্রাম করে গেছেন পূর্ববঙ্গের জনগণের স্বাধিকারের জন্য। পরবর্তীতে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের দ্বার প্রান্তে তিনি পৌঁছে দিয়েছেন। আজকে সমস্ত ক্ষোভ কিন্তু এই শেখ হাসিনার উপরে উদ্গে দেওয়ার কথা বলে অ্যাকচুয়ালি শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করা, মানে এর আগে তা সেটা পোড়ানো, এবং মুজিবনগরের সমস্ত স্থাপনা ধ্বংস করা, 5ই আগস্টের পরে যত জায়গায় বাংলাদেশের যত মানে মুক্তিযুদ্ধের পক্ষে স্থাপনা ছিল অধিকাংশ ধ্বংস করে ফেলা। এগুলো আসল ব্যাপার হচ্ছে এর পেছনে মানে মুক্তিযুদ্ধটাকেই অস্বীকার করা, মুক্তিযুদ্ধের স্থাপন চিহ্নগুলোকে মানে উবে ফেলা। মুক্তিযুদ্ধ একটা দেখুন, পাকিস্তানের ইন্টেলিজেন্সের লোক বাংলাদেশ সফর করে গেছে, পাকিস্তানের সাথে আকস্মিক ভাবে দরম মরম শুরু হয়ে গেছে। পাকিস্তানের এই মানে এই দুর্নীতিবাজ, বর্তমান যে শেহবাজ শরীফ, দুর্নীতিবাজ একটা ফ্যামিলির ধন কুবের এবং দুর্নীতিবাজ, মানে এরা হাজার হাজার কোটি টাকা সেই দেশের দুর্নীতির মাধ্যমে অর্জন করেছে। সেই লোক শেখ মুজিবুর রহমান সম্পর্কে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেছে। তারপরে তার সাথে আমাদের ডাক্তার ইউনূসের যে অত্যন্ত ধরম মহরম ঘনিষ্ঠতা, সে দেশের থেকে মানে সম্পর্ক স্বাভাবিক করা, বাণিজ্য বৃদ্ধি করা, সেই দেশের আমাদের দেশের লোককে ইনভাইট করে আনা, সেই দেশের থেকে শিক্ষার বলে স্টাইপেন্ড, স্কলারশিপ নেওয়া, বাংলাদেশে ওদের ছাত্রদের স্টাইপেন্ড দেওয়া, মানে প্রচন্ড একটা ধরম মরম। একটা কারণ অবশ্য জেনুইন ব্যাপার আছে, শেখ হাসিনা হলে ভারতের সাথে বেশি ধরম মরম বাংলাদেশের জনগণ লাইক করেনি। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের জনগণের জেনুইন রিজন আছে এটা অস্বস্তি বোধ করার, যে ভারত বাংলাদেশকে মানে অনেক অন্যায্য সুবিধা নিয়েছে
বাংলাদেশকে ভারতের উপর অত্যন্ত নির্ভরশীল করে ফেলছে। এইটার ব্যাপারে বাংলাদেশ সভরেইন একটা দেশ হিসেবে, আত্মমর্যাদাশীল একটা দেশ হিসেবে সেগুলার থেকে সরে আসার জন্য যদি ব্যবস্থা নেওয়া হয়, উদ্যোগ নেওয়া, সেটা সবাই স্বীকার করবে, দরকার আছে, নিশ্চয়ই সেটা হওয়া উচিত। কিন্তু সেটাই ইমান না যে 71 সালের সেই পাকিস্তান, এই পর্যন্ত পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, আমাদের ন্যায্য পাওনাগুলো তারা দেয়নি, আকস্মিকভাবে তাদের সাথে আমরা দহরম মরম শুরু করছি। ফলে এই শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং অন্যান্য আওয়ামী লীগ পন্থীদের লোক, আওয়ামী লীগের লোকজনের বাড়ির উপরে এই যে বাড়িতে অ্যাটাক, ধ্বংসলীলা, অগ্নিসংযোগ, এবং 2 জন অভিনেত্রীকে, শাওন এবং সাবেরা নামে আরেকজনকে করেছে। তারা কি করেছে? কোথাও বিক্ষোভ করেছে? ডাক্তার ইউনূস ক্ষমতায় এসে বলেছেন, আমার বিরুদ্ধে, আমার সরকার সম্পর্কে আপনারা যে যা ইচ্ছা আপনারা মন খুলে বলুন। এরা ধরা যাক এই অগ্নিসংযোগকে, এই ধ্বংসকে সমালোচনা করছে। তাহলে বাংলাদেশে কোনো কিছু, তাদের কোনো বক্তব্য সমালোচনা করা যায় না। ফলে একটা ফ্যাসিস্ট, একটা শাসনকে তারা ফ্যাসিস্ট শাসন অবসান করে করছেন বলছেন, তাহলে তারা কি ধরনের শাসন বাংলাদেশে আজকে কায়েম করছেন? এটা তো একটা ভীতিকর, ভয়ঙ্কর একটা পরিস্থিতি তারা সৃষ্টি করতেন। ফলে এবং আর একটা কথা, এই যেমন বিএনপি সহ কয়েকটা দল বারবার নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে, তারা আস্তে আস্তে পিছিয়ে চলছে। এবং তাদের যে প্রেস সচিব যিনি শফিক, তিনি তো প্রায় উপদেষ্টা বা মন্ত্রীর চাইতে বড়, মানে রীতিমতো ইন্ডিপেন্ডেন্ট কথাবার্তা বলেন। গতকাল মানে তাদের পক্ষ থেকে বলা হয়েছে এবং আরেকজনের পক্ষ থেকে বলা হয়েছে, উপদেষ্টাদের আরেকজনের পক্ষ থেকে, ওই যে জুলাই বিপ্লবের সনদ, এটা চূড়ান্ত হওয়ার পরে সে তারপরে কথাবার্তা, মানে বিভিন্ন দলের সাথে কথাবার্তা বলে যখন স্যাটিসফাইড হবে তারপরে নির্বাচন। এতদিন বলা হচ্ছিল এই বছরের জুলাই ডিসেম্বরের ভিতরে, অথবা খুব দেরি হলে আগামী বছর মধ্যভাগ পর্যন্ত। এখন বলা হচ্ছে না, তার মানে নির্বাচন আরো পিছিয়ে যাওয়া হচ্ছে। এবং যে বিএনপির নেতার বক্তব্য থেকে তারও এই ধরনের আশঙ্কা দেখা যাচ্ছে। ফলে ওভারঅল জিনিসটা, এই ছেলেগুলো, ছাত্রগুলো, এই সমন্বয়কগুলো তথাকথিত তারা রাজনৈতিক দল করছে ক্ষমতায় থেকে, এবং তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে, যাকে তাকে যত্রতত্র পদায়ন করছে করে, মানে 71কে মুছে দেওয়া, 71কে মুছে দিয়ে একটা নতুন ধরনের ভারতের সাথে সমমর্যাদা সম্পন্ন সম্পর্কের ভিত্তি স্থাপন করা, এটা এক জিনিস। কিন্তু 71কে মুছে দিলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এবং আমি নিশ্চিত, আমি আমার বিশ্বাসের কথা দৃঢ়ভাবে বসি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ভবন, মানে জাদুঘর যেটা ধ্বংস করেছে, এবং এই সরকার যে ডেলিবারেটলি সেটা করতে দিয়েছে, এই জন্য এরা প্রত্যেকে আগে হোক পরে হোক বাঙালি জাতির কাছে জবাবদিহি হতে বাধ্য। এবং বাংলাদেশের জনগণ এদের প্রত্যেকের নাম তালিকাভুক্ত করতে, আগে হোক পরে হোক এদেরকে মানে বিচারের মুখোমুখি হতে হবে। এবং এদের কারণে এইবারের ছাত্রদের গণবিস্ফোরণ, এই গণতন্ত্রের জন্য, তথাকথিত গণতন্ত্র তারা যে করতে তো পারলেন না, যে বিস্ফোরণ হয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করতে, এবং আমাদেরকে গণতন্ত্রের যাত্রা, অভিযাত্রা, সম্মুখ যাত্রাকে এরা মানে ক্ষতিগ্রস্ত করলে, ব্যাহত করলে বলে আমার মনে হয়। জি, আমি একটু আপনার কথা সূত্র ধরে প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার একটু আপনার কাছেও আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিলেন তখন আসলে আমাদের অনেক প্রত্যাশা ছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলেছেন। 6 মাস পূর্ণ হয়েছে, গত এই মাসের প্রথম সপ্তাহে 6 মাস পূর্ণ হয়েছে। 6 মাসের সংস্কার বলতে আমরা শুধু দেখেছি প্রশাসনিক বিভিন্ন জায়গা থেকে ভিন্ন মতের যারা কর্মী ছিল কিংবা কর্তা ছিল তাদেরকে সরিয়ে দেয়া, বিচার নিশ্চিতর যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, যে জুলাই বিপ্লবের সময় যারা অন্যায় করেছে তাদের যে বিচার নিশ্চিত করবেন, সেই বিচার তারা নিশ্চিত করেননি। জুলাই 24-এ যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের স্বজনরা কিন্তু গতকালকে শাহবাগে অবস্থান নিয়েছিল। তারা এখন পর্যন্ত তাদের সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না, তাদের পুনর্বাসন হচ্ছে না। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান, সেই দেখাও তারা পাচ্ছেন না, কিংবা সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল কোনো জায়গা থেকে তারা এখন পর্যন্ত কোনো রকম কোনো আশ্বাসও পাচ্ছেন না।
এত এত অভিযোগ কিংবা মব জাস্টিসের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সৈয়দ মাহমুদুল্লাহ যেটি বললেন, দুজন অভিনেত্রীকে আটক করা হয়েছে, ভিন্ন মতের কেউ হলেই তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আটক করা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে শেখ হাসিনার আমলেও দেখেছি। এই জিনিসগুলো দেখেছি বলেই তো আসলে ধীরে 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 ক্ষোভ জমতে জমতে আজকে এই পর্যায়ে এসেছে। গত 6 মাসে আসলে সরকারের পক্ষ থেকে আশা অনুরূপ কোনো কিছু না পাওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই আন্দোলন কি আসলে একটি নির্দিষ্ট দল কিংবা একটি নির্দিষ্ট একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যই হয়েছে? সাধারণ মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ হলো? আপনার প্রশ্নটা দারুণ ভালো। আসলে আমি প্রথমেই শুরু করব যে যে যায় লঙ্কা সে হয় বান্দর। আমার একটা বন্ধু ওই হনুমান না বলে রাবণ না বলে বলছে বান্দর। সেই যেন মনে হচ্ছে যে লঙ্কায় গেলে পরেই বান্দর হয়ে যায়। মানে আমরা আরো একটা খুব পপুলার যুক্তরাষ্ট্রের আছে লর্ড অফ দ্য রিং, ওই রিং যে পায়, হ্যাঁ, ওই রিং এ পেলে পরে মাথা নষ্ট হয়ে যায়। ক্ষমতায় গেলে পরেই মানে সমস্ত মরালিটি, আগের যত প্রচেষ্টা সবকিছু সব যেন ভেস্তে চলে যায়, মানুষ ডিক্টেটোরিয়াল টেন্ডেন্সির দিকে চলে যায়। তো এখন এই যে বিরাট বিরাট গণভ্যুত্থান হলো অনেকটা বিপ্লবী কায়দায়, সেটা কি কারণে ছিল? বৈষম্য বিরোধী গণতন্ত্র এবং স্বৈরতন্ত্রের অবসান। তাহলে আমরা এখন পেলাম কি? হ্যাঁ, এবং এর মাধ্যমে জনগোষ্ঠীর মঙ্গল হবে। তাহলে দেখা যাক আমরা যে 6 মাস পরে আমরা কি কি অ্যাচিভ করলাম। আচ্ছা, প্রথমেই হলো দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য কি আগের চেয়ে ভালো হয়েছে? জনগণের কি সুবিধা হয়েছে? আপনারাই উত্তর দেন। আচ্ছা, এটা আমার অনেকটা রেটরিক্যাল কোশ্চেন। আচ্ছা, দ্বিতীয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কি ভালো হয়েছে আগের চেয়ে নাকি খারাপ হয়েছে? আপনি দেখুন যে এই কয়দিন ধরে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর হলো, এখানে একটা গভর্নমেন্টের সবচেয়ে বড় দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের জীবন এবং তার সম্পদের নিরাপত্তা দেওয়া। এটা হলো গভর্নমেন্টের, সোভরেন গভর্নমেন্টের 1 নম্বর দায়িত্ব। এই লাস্ট কয়দিন যা হলো তাতে আমাদের কি মনে হলো যে একটা মব জাস্টিস, যেমন ধরুন কেউ যদি অন্যায় করে তার যত বিচার ব্যবস্থা রয়েছে, সেখানে যদি মব এটাকে বিচার করতে যায়, এটা যদি 5ই অগস্ট হতো সেটা অন্য ব্যাপার, তখন তো স্পন্টেনিয়াসই ছিল, আউটবার্স। কিন্তু বর্তমানে যেটা হলো সেটা কি হলো? এটা তো ওয়েল মেডিটেটেড। আপনি যে আনবেন, যে মানে ভাঙার জন্য যে আপনি বুলডোজার আনবেন, যে সমস্ত যন্ত্রপাতি আনা হয়েছে, ওটার জন্য তো প্ল্যান করতে হয়। ওটা তো হঠাৎ হঠাৎ করে উড়ে আসে না। তো এটা একটা প্ল্যান্ড জিনিস। এবং এটা ইসে যে আমরা যে দেখছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা অলরেডি অ্যানাউন্সড, হ্যাঁ, কাজে সবাই জানতো যে এরকম একটা হতে পারে। সেটার জন্য কোনো তো ব্যবস্থা নিলেন না এই সরকার। এবং ওনারা এর 24 ঘন্টা পরে দেখলাম একটা গায়ে সারা যোগের একটা স্টেটমেন্ট। আমার কথা হলো যে মানুষের ক্ষোভ রয়েছে, মানে দীর্ঘ 15 বছরের যে স্বৈর শাসনে সবাই অতিষ্ঠ ছিল এবং এর বিরুদ্ধে একটা দারুণ বিক্ষোভ রয়েছে মানুষের মনে। কিন্তু একটা গভর্নমেন্ট যেখানে আছে, সেখানে সেই বিক্ষোভটাকে প্রশমিত করার প্রচেষ্টা এবং মানুষের জননিরাপত্তা দেওয়া, মানে গ্যারান্টি করা, এটাই তো সবচেয়ে বেশি দায়িত্ব। সেখানে সে দায়িত্ব নেই। তারপরে যেমন ধরুন এই দুটো গেল, বিচারের কি হয়েছে, বা এই 6 মাসে কি বিচার হয়েছে? বিচারের আপনি প্যাটার্ন দেখেন যে সবাই ব্যাপারে পাইকারি খুন কেস, সবাই নাকি মার্ডার করেছে। এবং সেই মার্ডারের যদি নাম্বার অফ আসামি দেখেন, তাতে কয়েক লক্ষ হয়ে গেছে। তার মানে কয়েক লক্ষ লোক মারা গেছে অলরেডি। মানে আপনি যদি এতগুলো লোককে আপনি যদি মার্ডার কেসে দিয়ে দেন, হ্যাঁ, তাহলে এটার ব্যাপারটা কি? মানে এগুলো প্রমাণ হবে কখনো? তার অর্থ যে বিচারের যে ব্যাপারটা, সেটাও বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এটারও কিন্তু আমি কোনো কিছু ইমপ্রুভমেন্ট দেখছি না। আর একটা দেখছি যে একটা দারুণ স্বৈরতান্ত্রিক অ্যাটিটিউড, যে আমি যেটা বলছি সেইটাই রাইট, হ্যাঁ, অন্য কেউ কিছু বলতে পারবে না। হ্যাঁ, আমরা বলছি যে এর বিরুদ্ধে বললে তুমি হলা দেশদ্রোহী ইত্যাদি। এগুলো তো স্বৈরতান্ত্রিক লোকদের মুখের ভাষা, সেই ভাষা আমরা শুনছি। আমি ডক্টর ইউনূসকে দারুণ শ্রদ্ধা করি। আমি আপনাকে বলবো যে উনি আমাদের মর্যাদা এনেছেন,
বিশ্বজুড়ে, কিন্তু উনি এই ক্ষমতায় গিয়ে যাদের দ্বারা হি সারাউন্ডেড, তাতে আমার মনে কিন্তু দারুণ প্রশ্ন যাচ্ছে যে ওনার ভবিষ্যৎ পরিণতি কি হতে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক হবে, কারণ বাংলাদেশে আমরা দেখছি যে আরো বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা, যেমন ধরুন নির্বাচন, যেটা মোহাম্মদুল্লাহ ভাই বললেন যে নির্বাচন শুধু পিছিয়ে দিচ্ছে বিভিন্নভাবে নির্বাচনকে। আচ্ছা, লক্ষ্য করে দেখুন হাসিনা গভর্নমেন্টের এগেনস্টে যে এই বিরাট গণঅভ্যুত্থান হলো, তার মেইন কি ছিল? ওই যে 3টা নির্বাচন সে ফেক নির্বাচন করেছে, মানুষের ভোটাধিকার দেয়নি, সেই জন্য ক্ষোভ, সেটাই ছিল মেইন। তো হ্যাঁ, আচ্ছা, ওদিকে তো প্রচুরই হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, অর্থনীতির দিক থেকে ইনফ্রাস্ট্রাকচারে যে দেশ এগিয়ে গেছে, সেটা তো এশিয়ার অনেক কান্ট্রির চেয়ে আমরা তো এখানকার পত্রিকাতে দেখেছি যে তার অনেক মানে যে গভর্নমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য ডেভেলপমেন্ট, সেখানে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে আমাদেরকে আমরা নাকি লায়ন, নতুন লায়ন, হ্যাঁ, সে নিউ টাইগার, আমরা নতুন টাইগার। কিন্তু সেটা হলো, কিন্তু আমাদের কোথায় গোলমাল ছিল? আমাদের গোলমাল ছিল যে নির্বাচনকে সে ভণ্ডুল করে দিয়েছে, পরপর 3বার ফেক নির্বাচন করেছে। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, আসলে আরো অনেক কিছু আমাদের আলোচনায় ছিল, কিন্তু আজকের মতো সময় একেবারে শেষে। 30 সেকেন্ড, হ্যাঁ, 20 সেকেন্ড। হ্যাঁ, 30 সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে বর্তমান সরকার যে করছে, সে নির্বাচনই চাচ্ছে না, ইনিয়ে বিনিয়ে নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে। তাহলে হাসিনা, স্বৈরতান্ত্রিক হাসিনা যেটা করলো, তার কম্পারিজনে তো আরো জঘন্য স্বৈরতন্ত্র। আর এর উস্কানি দিচ্ছে বিভিন্ন লোকজন, এবং একটা আমার মনে একটা জঙ্গিবাদী একটা আমরা দেখছি চারিদিকে। হ্যাঁ, আমি তো দেখলাম যে ওই যে মানে 32 নম্বর বাসার উপরে একটা হিজবুত তাহরির, যেটা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যারা ব্যান্ড এবং যারা হলো মানে জঙ্গি হিসাবে যুক্তরাষ্ট্র যাদেরকে ক্লাসিফাই করে ব্যান করে দিয়েছে, সেই দলের দেখলাম ফ্ল্যাগ উঠছে এবং অনেকের কালো পোশাক, ওই যে আইসিস এর কালো পোশাক পরে আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে এই বিষয়ে আরো অনেক কিছু বলার আছে, আসলে বলতে গেলে আসলে অনেক সময় লাগবে, কিন্তু আজকের মতো আর পারছি না। দুজন অতিথিকে ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।